এখন টিভির নির্বাচনী আয়োজন আপনার রায় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা সোমা। আমরা এই অনুষ্ঠানে আর যে মাত্র কয়েক ঘন্টা পরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট 2026-এর যে একটা উৎসব মুখর প্রতীক্ষা সারা দেশ জুড়ে চলছে, এই নিয়ে চলছে আমাদের আয়োজন এবং তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে রয়েছেন আরও দুজন, রয়েছেন ডক্টর শামীম রেজা, ডক্টর মইনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দিনভর অনেক খবরাখবরের একেবারে ধুন্ধুমার একটা অবস্থা দেখলাম। শুরু করতে চাই ডক্টর শামীম রেজা আপনাকে দিয়ে। আমরা অনেক টাকার খুবই নাড়াচাড়া দেখছি, বিষয়টি নিয়ে একটু আপনি কিভাবে দেখছেন? কোনো কিছু লুকিয়ে লাভ নেই। নির্বাচনে টাকার ছড়াছড়ি অতীতেও হয়েছে এবং তা যদি না হতো, একটা সংসদ সদস্যের আসনে শোনা যায় টিকিট কেনা যে কথাটা, এটা অনেক কোটি টাকা দেওয়া হয় বলে আমরা শুনতাম। এবার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে যে প্রচারণায় বেশি খরচ করা যাবে না, ইত্যাদি যাবে না। সামাজিক মাধ্যম বা ডিজিটাল মাধ্যম হওয়ার কারণে অনেক ক্ষেত্রে খরচটা কমে এসেছে। যদিও আপনি যদি খুব পেশাদারিত্বের সাথে এটা প্রচারণা করতে চান তাহলে আবার খরচের ব্যাপার আছে, এটা তো অন্য দিক। আর টাকা দিয়ে হাত করা, টাকা দিয়ে সুবিধা নেওয়া, এটা কিন্তু ছিল। যেমন ধরুন একজন আঞ্চলিক কবি, তিনি প্রেম নিবেদন করছেন একজনের কাছে, তো সন্দিহান যে তিনি প্রেমের উত্তর দেবেন কিনা। তো তার উত্তরটা এরকম দিচ্ছে যে, দেখ তুই তো অমুকের কাছ থেকে টাকা নিয়েও তাকে ভোট দিস নাই, তো আমার প্রেমটাও কি এরকম হবে যে টাকা নিলি কিন্তু বা আমি প্রেম নিবেদন করলাম। তার মানে এটা সাহিত্যে পর্যন্ত বিস্তৃত টাকা ছড়ানোর ব্যাপারটা। যাই হোক, বাস্তবতায় আসি। আজকে যথেষ্ট আমরা ধাক্কা খেয়েছি, কারণ এত বিরাট এবং সবচেয়ে বড় কথা যে যারা মানে অভিযুক্ত হয়েছেন, যে দলের লোক বলে তারা আমরা এখন পর্যন্ত বলা হচ্ছে, সেই দল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথা বলেছেন এবং বলেছেন যে যত অপকাজ আছে বিশেষ করে অর্থ সংক্রান্ত সেগুলোকে তারা লাগাম টেনে ধরবেন এবং ইনসাফ নীতির ভিত্তিতে সেগুলো পরিচালিত করবেন। তো তাদেরই নেতা বা কর্মী যে পর্যায়ের হন না কেন, তারা এত টাকা নিয়ে যাচ্ছেন, এটা তো সন্দেহের উদ্রেক করতেই পারে। এবং এই জায়গাটাতে আমি আপনার কাছে আসবো, তার আগে একটু ডক্টর মইনুল ইসলাম আপনার কাছে শুনতে চাই। টাকার একদিকে ডক্টর রেজা বলছেন প্রবাহ তো আসলে ঠেকানো যাবে না, টাকার প্রবাহ ঠেকানোর কথা কেউ বলছে না, কিন্তু যে কায়দায় যেমন করে যেই সময়ে টাকার এত আমরা গতায়াত দেখতে পাচ্ছি এবং যাদের হাত ধরে টাকার এত চলাফেরা আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টি আপনি নির্বাচনের জন্য আসলে আমরা এমনিতেই জানি ঝুঁকির নানান কথা আমরা শুনতে পাচ্ছি, এটাকে কি আরও একটু ঝুঁকি বাড়ছে কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। অবশ্যই ধরেন কাঙ্ক্ষিত হচ্ছে যে নির্বাচনে অর্থ যে ব্যয় করা হবে, এবং এটা তো প্রার্থীরা ব্যয় করে থাকেন, এবং আপনি দেখেন নির্বাচন কমিশনেরও সুনির্দিষ্টভাবে বলা আছে একজন প্রার্থী তার নির্বাচনী ব্যয় কত টাকা করতে পারবেন, এই ধরনের কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। কিন্তু যখন নির্বাচনের আগের দিন জাস্ট পূর্ব মুহূর্তে কোনো ব্যক্তি ধরেন একটা বড় অঙ্কের টাকা নিয়ে যদি চলাফেরা করেন এবং তিনি যদি রাজনৈতিক ব্যক্তি হন, তখন কিন্তু প্রশ্নের ব্যাপারটা চলে আসে। এবং পেশাগত জায়গা একটি ব্যাপার, আর একটি হচ্ছে ধরেন ইলেকশনের পূর্ব মুহূর্তে যদি এই ধরনের একটা বড় অঙ্কের টাকা যদি স্থানান্তর ঘটে, তো সেটি নিয়ে প্রশ্নের অবতারণা আছে। এখন কতটুকু সত্য মিথ্যা সেটি যারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা সেগুলোকে যাচাই করে দেখবেন। এখন মোটা দাগে যেটুকু আমরা বুঝি যে নির্বাচনে, যেটা অধ্যাপক রেজা বলছিলেন, যে যারা নির্বাচনে প্রার্থী হন তারা কিন্তু চেষ্টা করেন যে তাদের সমর্থক বা যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে এক ধরনের আস্থায় নেওয়া এবং নৈতিকভাবে কোনোভাবেই অর্থ দিয়ে আসলে নির্বাচনে এই ধরনের করা উচিত না। আপনি ঔচিত্য বোধের কথা বলছেন, ঠিক আছে, আমরা উচিত অনুচিতের প্রশ্নটা তো আসলে চলে যাচ্ছে মোরালিটি, নৈতিকতার প্রশ্ন। নৈতিকতা আর আইন তো দুই বিষয়। আমরা তো নির্বাচনের ক্ষেত্রে নীতি নৈতিকতা একপাশে সরিয়ে রেখে সরাসরি ফ্যাক্ট বেসড আইন কি বলছে আমাদের সেই দিকে যদি মনোযোগ দেই। ডক্টর রেজা, আপনি একটু যদি আমাদের সেদিকে নজর দেন। কিন্তু যেটা ডক্টর মইনও বলছিলেন, আমাদের একটু পুরোনো দিনে ফিরে যাই, তার থেকে আমরা খুব বেশি এগিয়েছি কিনা সেটা তো এখন বলবার সময় আসেনি। কিভাবে টাকা ব্যয় করা হতো? প্রথমে আপনি ভোটের টিকিট কেনার জন্য, অর্থাৎ আপনার প্রার্থিতার জন্য দলকে বিপুল টাকা, লাখের হিসাবে না, কোটি কোটির হিসাবে বলা হয় যে তাদেরকে দিতে হয়, এটা দলের একটা উপার্জন।
ফরম বিক্রি করে তারা টাকা নেয়, হয়তো ওটার দাম হওয়ার কথা 100 টাকা, আপনি দিচ্ছেন কোটির উপরে। এই নির্বাচনে মান্না ভাই বহুল আলোচিত আমাদের, তিনি সরে গেছেন যে তার পক্ষে এই পরিমাণ টাকা পয়সা ব্যয় করা সম্ভব না। আমরা কিন্তু এটা আলোচনা আনছি না, অনেক পুরনো মানুষ এই নির্বাচনটা কি আসলে অন্যান্য নির্বাচনের তুলনাতে অনেক বেশি অর্থকরী খরচার একটা ব্যাপার হয়ে দাঁড়ালো? প্রথমে কিন্তু মনে হয়েছিল যে না, প্রথমে মনে হয়েছিল না, প্রচার প্রচারণায় কম খরচ করা হচ্ছে, একটা মিতব্যয়িতার একটা লক্ষণ আমরা দেখছিলাম। কিন্তু আমরা যেটা এখনো অভিযোগ, যারা দুজন ধরা পড়েছে তাদের তো আর অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে নির্দোষ কি তিনি দোষী এবারে বলা খুব কঠিন। এটা দলের পরিচয়, এত টাকার প্রবাহ না, চলাচল, মানে টাকার যেন পা আছে বা হাত পা আছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আর আগে যেটা হতো, একটু সুবিধা দেওয়া হতো, একটু ধরুন অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়কেও কিছু টাকা পয়সা দিয়ে খুশি রাখার চেষ্টা করা হতো, আনা হতো কিছু। দেখুন আগের কথা যেটা হচ্ছে, বলে যে আগের দিন বাঘে খেয়েছে। আপনি এখন যেই রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে যেই পরিস্থিতিতে এই নির্বাচনের মুখোমুখি হয়েছে সারা জাতি, সেইখানে এখন যদি টাকার এই প্রবাহমানতা আমরা দেখতে পাই, ডক্টর ইসলাম আপনি তো জনমিতি নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ, জনসংখ্যার এই যে রকম ফের এবং এক একটা বড় ঘটনার ঘাতে জনমানুষের মধ্যে যে একটা বড় পরিবর্তন এবং তার যে একটা অভিঘাত, তাহলে এই নির্বাচনের সঙ্গে যদি আপনি সেটাকে মেলান এবং অর্থের সংযোগটা দেখেন, এর আসলে চরিত্রটা কি দাঁড়াচ্ছে? না দেখুন, আমরা তো এখন নতুন এই নির্বাচন একটা, আমি বলবো যে ক্রান্তি লগ্নে আমরা একটা নির্বাচন চাচ্ছিলাম এবং এই নির্বাচন সুন্দরভাবে হবে, এটি হচ্ছে প্রত্যাশিত, এবং জনমানুষের অংশগ্রহণ হবে, এটি হচ্ছে জনপ্রত্যাশার জায়গা। কিন্তু দেখেন, যেটা অধ্যাপক রেজা বলছিলেন যে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের নৈতিকতার বলেন বা এক ধরনের রূপান্তর ঘটেছে এবং প্রতিটি ক্ষেত্রেই সমাজের ক্ষেত্রে ঘটেছে। এখন এই যে প্রার্থীরা যে ব্যয় করবেন এবং তারা যে ভোটারদের যে মনোরঞ্জন করবেন, সেটি কোন প্রক্রিয়ায় হবে? আগে যারা নেতা ছিলেন, যেই নেতাদের তাদের বক্তব্য শুনতো, তাদের আচার আচরণ, তাদের যে অতীত ইতিহাস, সেগুলো কিন্তু ভোটাররা বিবেচনায় নিতেন। এখন দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগই ক্ষেত্রে লক্ষ্য করি যে একজন যিনি প্রার্থী হবেন তার আর্থিক সঙ্গতি আছে কিনা, এটি হচ্ছে প্রথম মানদণ্ড। এখন দেখেন, আগে দেখা যেত যে আপনি একজন শিক্ষিত ব্যক্তি কিনা, আপনি সমাজে গণ্যমান্য ব্যক্তি কিনা, আপনার পূর্বের যে কর্মকাণ্ডের যে একটা খতিয়ান, তার ভিত্তিতে কিন্তু আপনার একজন প্রার্থীকে নির্বাচনের জন্য উপযোগী বলে মনে করা হয়। কিন্তু এখন তো সেটির একটা অবক্ষয়, আমি বলবো যে এক ধরনের রূপান্তর ঘটেছে এবং সার্বিক ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটেছে। এই যে সার্বিক ক্ষেত্রের একটা আলোচনা আমাদের প্রয়োজন, এই আলোচনাটাই খানিক পরে যায়, কারণ আমাদের সঙ্গে এখন চট্টগ্রাম থেকে রয়েছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। একটু শোয়েবের কাছে জানতে চাই যে চট্টগ্রামের একেবারে সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? শোভা, ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। এখন ভোট কেন্দ্রগুলোতে মূলত ব্যালট বাক্স এবং সেই সাথে ভোট কক্ষ যেগুলো রয়েছে, সেগুলো প্রস্তুতির কাজও অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শেষ মুহূর্তে এই সরঞ্জামগুলো আগামীকাল সকালে কিভাবে ভোট কেন্দ্রে বা ভোট কক্ষগুলোতে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতিগুলোই মূলত চলছে। এবং প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যে ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। এবং এরই মধ্যে সব ভোট কেন্দ্রই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেহেতু এরই মধ্যে বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। যে কারণে সরকার নির্ধারিত যে নিরাপত্তার মানদণ্ড, সেটি মেনে এখানে 4 জন পুলিশ সদস্যের পাশাপাশি 13 জন আনসার এবং ভিটিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু গুরুত্ব বিবেচনায় নগরী এবং উপজেলায় যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলোর ভোট কেন্দ্র গুরুত্ব বিবেচনায় বিভিন্ন জায়গাতে অস্থায়ী ক্যাম্প করে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে একটি কথা বহু আগে থেকে বলা হচ্ছিল যে নির্বাচন শুরুর পর কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই যেন সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারেন, কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেভাবে করেই কিন্তু তাদের অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। এবং চট্টগ্রামের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে, সব মিলিয়ে প্রায় 40,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন থাকবেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি আজ দিনভর কিন্তু সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্য, র্যাব সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছেন। তারা কিন্তু তাদের টহল কার্যক্রম জোরদার করেছেন। এবং একই সাথে আগামীকাল যেহেতু ভোট গ্রহণের দিন, সেদিনও কিন্তু এই তৎপরতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। এবং নগরীতে এবং উপজেলাতে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কর্মের তাগিদে অবস্থান করছিলেন, তারাও কিন্তু ভোট গ্রহণের জন্য এরই মধ্যে চট্টগ্রাম ছেড়ে নিজ নিজ এলাকায় গিয়েছেন। যে
কারণে শহর অনেকটাই এখন ফাঁকা। খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষজনও খুব একটা রাতে বের হচ্ছে না, সড়কগুলো একেবারেই ফাঁকা বলা চলে। এবং আগামীকাল যে ভোট গ্রহণ হবে সেই ভোট উৎসবের জন্য আসলে মূলত সবাই অপেক্ষা করছেন এবং সেই ভোট গ্রহণকে নির্বিঘ্ন করতে এবং ভোটাররা যাতে নিরাপত্তার সহিত ভোট প্রদান করতে পারেন, কেউ যত বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু 122 জন ম্যাজিস্ট্রেট তারাও দায়িত্ব পালন করবেন। এবং এই 16টি কেন্দ্রে অর্থাৎ চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনে কিন্তু 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার রয়েছেন 66 লাখেরও বেশি মানুষ। এবং এই 66 লাখের বেশি মানুষ কিন্তু আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। সোমা। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। সর্বশেষ যে প্রস্তুতি সেখানে চলছে, ব্যালট পেপার পাঠানো হচ্ছে, শেষ মুহূর্তের আরও যে আয়োজন সেগুলো নিয়ে তিনি বলছিলেন। আবারও আমরা একটু আলোচনায় ফিরতে চাই, যে আলোচনাটাতে আমরা ছিলাম ডক্টর ইসলাম। জি, না সেটি তো বটেই। যে আমরা যে আলোচনা করছিলাম, একদিকে প্রার্থীর ব্যয়ের জায়গাটি, আবার আরেকদিকে যখন আমাদের এই রিপোর্টার চট্টগ্রাম থেকে বলছিলেন যে 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 এই ব্যালট পেপারগুলো গেল, কিন্তু এই মুহূর্তে কনসার্ন হচ্ছে ঝুঁকিময় জায়গাগুলো কি রয়েছে এবং সেই জায়গাগুলোকে চিন্তা করা। যে আমাদের দেখেন এখন প্রায় সরকার নির্বাচন কমিশন বলছে যে প্রায় 24,000 ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে আবার অতি ঝুঁকিপূর্ণ বলেও কিন্তু ঢাকা সহ সারা দেশে বেশ একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। জি জি জি, এবং দেখা যাচ্ছে যে এই ঝুঁকিময়তার মধ্যেও আমরা লক্ষ্য করছি যে প্রায় পরিসংখ্যানও যদি বলি, একটু আগে আমি যেহেতু দেখছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে 42,779টি ভোট কেন্দ্র, এবং এই ভোট কেন্দ্রের মধ্যে 8,700 হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, 16,000 হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ। এবং এই যে এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ এই জায়গাগুলোতে যে 3 স্তরের নিরাপত্তার কথা বলা হয়েছে, পুলিশের যিনি আমাদের আইজিপি রয়েছিলেন তিনিও তার সাংবাদিকদের সাথে বলেছেন যে বাড়তি সতর্কতা নেবেন সে জায়গাতে। কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় যেটা মনে হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবার কিন্তু তারা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং বলেছেন যে জেলা সুপাররা তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করবেন। সো একদিকে আমি এদিকে মনে করি যে প্রযুক্তির ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে, বিশেষ করে বডি ক্যামের ব্যবহারটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আবারও আসবো, এখানে যদি ডক্টর রেজা কিছু যোগ করতে চান। বডি ক্যাম তো এবারেই প্রথম যুক্ত হলো আমাদের নির্বাচনে সিকিউরিটি পারপাসে। আপনি একটু আগে চট্টগ্রাম যেখান থেকে প্রতিবেদক বলছেন, স্কুলের নাম প্রবর্তক, জয় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকা, যেখানে পরিবর্তন। তো একটু আগে আমি একটু সমালোচনাই করছি, রাত পোহালেই নির্বাচন, সমালোচনা করার তো আর প্রতি রাতের সুযোগ পাওয়া যায় না। যে যেখানে নতুন বন্দোবস্তের কথা বলেছি, পরিবর্তনের কথা বলেছি, সেখানে বডি ক্যামেরা লাগছে। তাহলে এত বড় জনগণ অভ্যুত্থানের পরে আমরা এখন ওই জায়গায় পৌঁছাতে পারলাম না যে নির্বাচন হচ্ছে, তার জন্য 25,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আপনি পৃথিবীর কয়টা সভ্য রাষ্ট্রে 25,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে পান? এত বড় একটা জনগণ অভ্যুত্থানের পরে আপনাকে এই পরিমাণ হুমকি দিতে হচ্ছে, 15 মিনিটের মধ্যে কিন্তু আমি চলে আসবো যদি কিছু করবার চেষ্টা করো, মহড়া দিতে হচ্ছে, চারিদিকে ঝুঁকি, কেউ ব্যাগ ভর্তি টাকা পাওয়া যাচ্ছে। আমরা এখনই হিসাব করছি যে পরিবর্তনটা কি হলো। অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু মনে রাখতে হবে এই ঘটনাগুলোই যথেষ্ট আমাদেরকে অন্য চিন্তা করবার একটা সুযোগ দেওয়ার ক্ষেত্রে। আমরা সেটা করব না। শেষ মুহূর্তে আপনি কিছু যোগ করতে চান? আমি একটা বিরতিতে যাব, জাস্ট শেষ মুহূর্তে। জি, আমার যেটা মনে হয় যে যেখানে প্রায় 80 থেকে 90% কেন্দ্রে বলেছে তারা সিসি ক্যামেরা ব্যবহার করে, সিসিটিভি ক্যামেরা এখনো কিন্তু শতভাগ করতে পারেনি। সো এই জায়গাটা কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা, আপনার 10% যদি না থাকে সেটিও কিন্তু একটা ঝুঁকির মাত্রা থেকে যাবে। তো এখন এই বাড়তি সতর্কতা নেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে যে যে এই শান্তিপূর্ণভাবে বা উৎসব মুখরভাবে এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য সকল এই তো আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য নির্বাচন আলোচনায় আমরা ফিরবো, কিন্তু তার আগে আসলে আমাদের প্রয়োজন এখন একটা বিরতিতে যাওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন টিভির বিশেষ আয়োজন আপনার রায়, সঙ্গেই থাকুন, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা সোমা। আপনারা দেখছেন এখন টিভির বিশেষ আয়োজন আপনার রায়।
স্টুডিওতে আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে রয়েছেন ডক্টর শামীম রেজা এবং ডক্টর মইনুল ইসলাম। আমরা ঝুঁকিগুলো নিয়ে কথা বলছিলাম এবং এই ঝুঁকি আর নিরাপত্তার আলাপটাতে আমরা যখন ছিলাম টাকার প্রবাহ নিয়ে আলাপ হয়েছে, কিন্তু ডক্টর ইসলাম, আমাদের এই ঝুঁকি কি কেবলই টাকার সঙ্গে সম্পর্কিত, নাকি সেখানে অস্ত্রেরও আসলে একটা ব্যবহার রয়েছে? যথার্থই বলেছেন আপনি। অবশ্যই অর্থ তো একটি বিষয় রয়েছে, অর্থের পাশাপাশি দেখা যাচ্ছে যে অবৈধ অস্ত্র, যদি আমরা বলি যে অনেক ক্ষেত্রে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেখানে হামলা হতে পারে, সহিংসতা তৈরি হতে পারে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটে অস্ত্রের ব্যবহার যে বিষয়টি, এটার একটা শঙ্কা রয়েছে। আমরা আশা করব যে এটা ঘটবে না, কিন্তু এখনও কেন শঙ্কা রয়েছে বলে বলছি, এখনও দেখা যাচ্ছে যে প্রায় 20,000 বৈধ অস্ত্র মানে জমা পড়ার কথা ছিল, এবং দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু সরকার নির্ধারিত যে সময় বরাদ্দ রয়েছিল সেই সময়ের মধ্যে কিন্তু সেগুলো জমা পড়েনি। কাজে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হবে এবং সেটি কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে। তো সেটি একটা জায়গার ব্যাপার রয়েছে। পাশাপাশি এর মধ্যেই যারা আমাদের নিরাপত্তার জন্য যারা যে ব্যক্তিরা যুক্ত রয়েছেন, জানতে পেরেছি প্রায় 9.5 লক্ষ, মানে আপনার 9.58 আমার যদি ওভাবে বুঝি 2 লক্ষর মতো কথা বলি, যারা নিরাপত্তা সদস্য থাকবে। এর মধ্যে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজেপি রয়েছে এবং আনসার এবং কোস্টগার্ড রয়েছে। এখন এই তারা আপনার ওখানে যে কেউ স্ট্রাইকিং ফোর্স, কেউ ভাসমান আপনার ভ্রাম্যমান টহল এবং বা ওই কেন্দ্রে যারা অবস্থান করবে সেখানে থাকবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে ঝুঁকির, যে অস্ত্রের যে ঝুঁকির কথা বলছি, এই জায়গাগুলো যাতে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের নিরাপত্তা সদস্য যারা রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে। এবং কেন এই অস্ত্রগুলো জমা পড়লো না, তাহলে সেক্ষেত্রে এগুলো অবৈধ হিসেবে নিশ্চয়ই বিবেচনার বিষয়। এই আলাপটা আসলে এই মুহূর্তে তো আর আমরা আসলে অস্ত্র কেন উদ্ধার হলো না সেটা আলাপটা আসলে আমাদের সময়ে বোধহয় ক্ষেপণ হবে। তারপরেও আমরা আরেকটু এই নিরাপত্তা এবং ঝুঁকি এবং রাত পোহালে আর মোটে কয়েক ঘন্টা না, তো এই কয়েক ঘন্টা আগে আসলে এখন আমাদের এই ঝুঁকিটা আমরা কিভাবে কিছুটা হলেও একটু কমানো যায় বা কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? যেমন একটু আগে আমি একটু সমালোচনায় করছিলাম, সেটা এই জাতির রাষ্ট্রের একটা অংশ হিসাবে, জনগণ হিসাবে নিশ্চয়ই আমার অধিকার আছে আমার একটু দুঃখ প্রকাশ করবার, কিন্তু একই সঙ্গে আশা রাখছি যে প্রস্তুতি গ্রহণ করেছে, যে স্তরের কথা বলা হচ্ছে, যদি এটা কিন্তু খুব আনন্দের কথা না যে একটা নির্বাচন আমাদের এত পরিবর্তনের পরে তার জন্য আমাদের নিরাপত্তার স্তর শুনতে হচ্ছে এবং অনেক সংখ্যা। অধ্যাপক মইনের কাছে প্রযুক্তির কল্যাণে আরো বিস্তারিত তথ্য আছে, তিনি দিতে পারছেন। তো এটা আশ্বস্ত করছে, বলা হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমি এইভাবে যদি দেখি, খুব সংক্ষেপে যদি উত্তরটা দিই, টাকা নিরাপত্তাকে বিঘ্নিত করে। এই নিরাপত্তার আলোচনায় টাকার ছড়াছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কে সচেতন থাকবেন? জনগণ। তিনি যেন না নেন টাকা, তিনি যেন প্রলোভনের শিকার না হন, এবং দলগুলোকে সক্রিয় থাকতে হবে যে কেউ যাতে টাকা শেষ মুহূর্তে টাকা ছড়াতে না পারে। এই ধরনের অতীত অভিজ্ঞতা আমাদের আছে। আর অস্ত্র উদ্ধার যেগুলো হয়নি, লুট হয়ে যাওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র সীমান্ত পথেও কিছু ঢুকেছে দেখে আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এখন এই পরিসংখ্যান আমরা বলতে পারবো, কিন্তু আমাদের তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। কয়েক ঘন্টা বাকি আছে, আপনি যেটা বললেন সেটা আবারও বলবো, যে আমাদের যৌথ বাহিনী, আমাদের পুলিশ, আনসার, ভিডিপি সব বিরাট অনেকগুলো বাহিনীর সমন্বয়ে যত লক্ষ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তি মাঠে থাকবেন, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসও বিরল। আপনাকে আরো একটা কথা মনে করিয়ে দিই, এই নিরাপত্তা এবং ঝুঁকির প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দেশের হাসপাতালগুলোকে বিশেষ রকমের প্রস্তুতি নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আমি খুব দ্রুত যদি বলে এটা ছেড়ে দিই এইভাবে, যে এই যে ব্যাপক প্রস্তুতি, সেটা যেটা অধ্যাপক মঈন বললেন যে আমাদের তো একটা ঘাটতি আছে, সবকিছু উদ্ধার হয়নি, সেই শঙ্কার মধ্যেও এই বিপুল নিরাপত্তার প্রস্তুতি আমাদেরকে আশ্বস্ত করে। এক, দ্বিতীয় হলো আপনি যে কথাটা বললেন যে যেহেতু অনেক বড় মানুষের সমাগম, 13 কোটির মতো ভোটার ভোট দিতে আসবেন, সেখানে মানুষের তো একটা ধাক্কাধাক্কিতেও একটা হতাহত হয়ে যায় অনেক সময়। আমরা এই আলোচনাটা আমার মনে হয় যে আরো আমরা শুনবো, আলোচনা শেষ হয়নি, কিন্তু এই মুহূর্তে আমাদের যেতে হবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং মুখপাত্র আসিফ মাহমুদ কথা বলছেন। আমরা সরাসরি একটু সেখানে চলে যেতে চাই। এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এ ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনে দায়িত্বশীল আছেন, সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড
আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আর টাকা উদ্ধারের নামে অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটা আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এইগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এই ক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখানে স্পষ্টভাবে অর্থ পরিবহন, সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনারা যারা সাংবাদিক সামনে আছেন সবারই তো বাসায় স্যালারির টাকা বা ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এইটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এটা আমরা এতক্ষণ শুনছিলাম আসিফ মাহমুদ, যিনি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং মুখপাত্র, তার সরাসরি বক্তব্য। তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন। ডক্টর ইসলাম, অভিযোগ আপনি সরাসরি শুনলেন, যদি কিছু বলবার থাকে আপনার। না, এখন দেখেন যে প্রেস কনফারেন্স, আগামী দিন নির্বাচন না, ধরেন এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রেস কনফারেন্স করছে, কাউন্টার আর্গুমেন্ট হিসেবে চলে আসছে। এখন এই যেটা আমরা শুরুতে বিরতিতেও আলোচনা করছিলাম যে এই আমাদের তো এই মুহূর্তে প্রচারণার জায়গাগুলো একটা ব্যাপার রয়েছে। এটা আসলে পরোক্ষে প্রচারণার মধ্যে চলে যাচ্ছে কিনা সেটা আমি ডক্টর রেজাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, সেদিকে জানে। আর আমি যেভাবে বলতে চাচ্ছিলাম যে দেখেন যে হ্যাঁ, এই মুহূর্তে ধরেন আমি চিন্তা করছি একজন ভোটার হিসেবে আগামী দিন সকালবেলা আমি ভোট দিতে যাব, আমার নাগরিকরা ভোট দিতে যাবে, তো সেক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বা বজায় থাকবে কিনা। আমরা অর্থ নিয়ে আলোচনা করেছি, অস্ত্রের জায়গা থেকেও কথা বলেছি, এবং সরকার, রাজনৈতিক দল এবং মানুষের যে দায়িত্বশীল আচরণ, এই জায়গাগুলো মধ্যে যদি খেয়াল করি যে ভোটের কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা তৈরি হবে কিনা, এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কনসার্ন। এবং বিশৃঙ্খলা তৈরির সংবাদগুলো যদি আরও যায়, অনেক ক্ষেত্রে অনেকে আসবেও না, ভোট দিতে যাবে না। কিন্তু আমি মনে করছি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে, তাদের রায় দিবে, এবং সেই জায়গাতে আমি যদি এখন আমি ঋণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলি সেটি না, আমি পজিটিভ মানুষ চিন্তা করি, এবং সেক্ষেত্রে আমি চাবো যে অবশ্যই আমাদের নাগরিকরা আগামী দিন একটা ভোটের বিপ্লব ঘটাবেন, কিন্তু সেটার জন্য অনুকূল পরিবেশ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখানেই বলতে চাই যে আগামী দিন যাতে ভোটের কেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সেই ধরনের সম্ভাবনা যাতে এটা আপনার একটা আশা যেন না হয়। ডক্টর রেজা, যে আলাপ হচ্ছিল যে কয়েক ঘন্টা মোটে বাকি, এখন বাজে 8:30, 7:30 থেকে শুরু হবে, 12 ঘন্টারও কম আসলে। তো এই যে প্রেস কনফারেন্স এগুলো চলছে, সেটাও কি আসলে পরোক্ষে কেউ কিছু বলছেন না, এটা নিয়ে কেউ কিছু বলছেন না। আপনার প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। আমার মনে যে দিনটা আমরা পেরিয়ে আসছি সেটা সকাল 7টার মধ্যেই। এখন একটা টাকা উদ্ধারের ঘটনা বা টাকার পাওয়ার ঘটনায় প্রথমে জামাত ইসলামে করেছে। জামাত ইসলাম করলে কোনোভাবে নিশ্চয়ই বিএনপি বসে থাকবে না, বিএনপি একটা প্রেস কনফারেন্স করেছে, এখন একই সঙ্গে জোটের আর এক শরিক এনসিপি সেটা করলো। এটা তো একটা প্রচারের মতোই। তার মানে বারবার আপনাকে দেখা যাচ্ছে, এবং আপনি যদি শব্দগুলো দেখেন, আমি জামাতটা দেখেছি, আত্মপক্ষ সমর্থন করছে, আরও বেশ কিছু প্রচারণামূলক বক্তব্য তারা এখানে দিয়ে দিচ্ছেন। আর যে কথাটি সবশেষ আমরা যে প্রেস কনফারেন্সে করলাম, যে টাকা উদ্ধারের নামে হয়রানি এবং বাসা থেকে ল্যাপটপ, আমরা জানি না। আমরা একটা বিষয়ে অনুরোধ করব যে কে আপনাকে সংবাদ দিচ্ছে, কোন উৎস থেকে আপনি সংবাদ পাচ্ছেন,
সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই আলোচনা মূলধারার সংবাদ মাধ্যমে বসে করছি, তার মানে আমি বলছি না যে আপনি অন্য কোনো মাধ্যম থেকে নেবেন না, অন্য কোনো মাইক্রোমিডিয়া থেকে নেবেন না, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নেবেন না, কিন্তু প্রশ্ন করুন সংবাদটি কে দিচ্ছে, তিনি আসলে যেই সম্পাদনার মধ্যে সোর্স দিচ্ছেন থেকে কি? সংবাদটি এসছে সেটি কতখানি সুতরাং বিশ্বাসযোগ্য। একটা কথা হলো যে একেবারে শেষে ওই সামথিং ইজ কুকিং, কিছু একটা ষড়যন্ত্র সামথিং ইজ তত্ত্ব রটেন নিয়ে হাজির ইন হওয়া। ডেনমার্ক, এইগুলো আমার মনে হয় এইসব ষড়যন্ত্র তত্ত্ব নির্বাচনের আগের দিন রাতে না দেওয়াটাই ভালো। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। আলোচনায় আবারও ফিরবো, তবে সময় হলো আবারও একটি বিরতিতে যাবার। সঙ্গেই থাকুন, ফিরছি এক্ষুনি। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা সোমা। আপনারা দেখছেন এখন টিভির বিশেষ নির্বাচনী আয়োজন আপনার রায়। আজকের এই আলোচনায় আমাদের আসলে শুরুটাই হয়েছে নিরাপত্তা, ঝুঁকি, টাকার প্রচুর ব্যবহার এবং ডক্টর রেজা আপনি যেটি বলছিলেন সর্বশেষ, যে একেবারে শেষ মুহূর্তে 10-11 ঘন্টা আগেও দলগুলো নানান নামে নিজেদের পক্ষে তারা কথা বলে যাচ্ছেন। এই জায়গাটিতেই আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, দুজনের মন্তব্যই আমি এখানে চাইবো। আপনারা দেখেছেন নিশ্চয়ই জাতিসংঘের একটা তারা আহ্বান আজকে রেখেছেন যে বাংলাদেশের নারী ভোটার তারা যেন নিরাপত্তাটা যেন তাদের নিশ্চিত করা হয় এবং তাদের যেন অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান, নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে আপনি যে কথাটি বললেন যে টাকার ব্যবহার হচ্ছে কিনা আমাদের প্রমাণ এখনো নেই, কিন্তু টাকা পাওয়া যাচ্ছে ঠিক নির্বাচনের আগের রাতে, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং ওই সুযোগটা নিয়ে আবার রাজনৈতিক দলগুলো এক ধরনের সংবাদ সম্মেলন করছেন, নিজেদের কথা জানান দিচ্ছেন এবং আরও বিভিন্ন তাদের ভাষা ন্যারেটিভ তারা তাদের মতো হাজির করছেন, যেটা আসলে খুব ভালো হলো বলে আমার কাছে মনে হয় না, অন্তত নাগরিক হিসাবে। আর জাতিসংঘ যে উদ্বেগ জানিয়েছেন একেবারে শেষ প্রান্তে বা 11th আওয়ারে এসে, সেটা আমাদের জন্য কিন্তু যথেষ্ট অস্বস্তির এবং লজ্জার। এবং তার কারণও তো আছে, একটা বড় রাজনৈতিক দল বারবার নারী ইস্যু সামনে এনেছে, এক প্রার্থী তো দেয়নি, তার বাইরে বিভিন্ন ধরনের বক্তব্য, সেটা যেমন নারীকে একটা বিপন্ন অবস্থায় যাবার মতো একটা চিন্তার জায়গা যেমন তৈরি করেছে, ঠিক একই রকম মানে ভাবে বিপন্নতা বোধ বা সেই বিপন্নতার বাস্তবতা এখানে বিরাজমান রয়েছে। একই রকম জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে নারীরা যথেষ্ট নিরাপদ থাকবেন কিনা এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। তারা নিশ্চয় হঠাৎ করে কথাটা বলেননি, তারা তথ্যপত্র সংগ্রহ করে। তবে আমরা কোনো দলের দিকে অঙ্গুলি নির্দেশ না করেও বলবো, প্রত্যেক দলের এখন দায়িত্ব হবে এই কথাটা গুরুত্ব সহকারে নেওয়া। এবং আমাদের যারা নারীরা আছেন, সেটা প্রথমবার ভোটার হোক বা তরুণ নারী ভোটার হোক বা যে ধরনেরই হোক, জ্যেষ্ঠ ভোটার হোক বা মধ্যবয়সী ভোটার হোক, তারা যেন নিরাপত্তার সাথে তারা ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ভোটদানের পরেও তারা যেন নিরাপদ থাকেন। আপনার কাছে আবারও আসবো ডক্টর মইনুল ইসলাম, এই প্রসঙ্গটি নিয়ে আপনি কি কিছু যোগ করতে চান? হ্যাঁ, আমি অধ্যাপক রেজার সাথে পুরোপুরি একমত, কিন্তু খেয়াল করতে হবে যে জাতিসংঘ কিন্তু সবসময় তাদের মতো করে নির্বাচন যখন হয় তারা প্রত্যাশা করে যে একটা ভালো নির্বাচন হবে, এবং উন্নয়নশীল দেশ যেগুলো রয়েছে এই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের একটা কনসার্ন থাকে যে নাগরিকরা যাতে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে না। এখন মজার ব্যাপার হলো যেটি আমাদের যে মোট ভোটার, এই 13 কোটি ভোটারের অর্ধেক 6 কোটি মানে 20 লক্ষের অধিক মানুষ সে হচ্ছে নারী ভোটার। এখন এই শুধুমাত্র সংখ্যার বিচারে চিন্তা করলে হবে না, এই মানুষগুলো যাতে অন্তর্ভুক্তিমূলকভাবে অংশগ্রহণ করতে পারে, যে কনসার্নটা তারা ব্যক্ত করেছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, একই সাথে যে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার করতে। এখন অংশগ্রহণের মাত্রাটা কিভাবে দেখবেন? একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মতামত দিচ্ছি, আরেকটা হচ্ছে এই নারীদের মধ্যে প্রার্থীও রয়েছেন কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখন তারা যারা প্রার্থী রয়েছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে 31টি দল কোনো নারী প্রার্থী সেখানে দেয়নি, ব্যাপার রয়েছে এই 51টি বা 50টি রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং পাশাপাশি যেহেতু নারীরা সুরক্ষাহীন বলে আমরা মনে করি অনেক ক্ষেত্রে, কিন্তু সংখ্যার বিচারে কিন্তু আপনি বলেন বাংলাদেশে কিন্তু এখন নারীদের সংখ্যা সবচেয়ে পুরুষের তুলনায় বেশি রয়েছে, যদিও ভোটের ক্ষেত্রে প্রায় 20 লক্ষ বা 28 লক্ষের মতো ডিফারেন্স রয়েছে। কিন্তু মূল যেই জায়গাটা আমি বলতে চাচ্ছি যে নারীর যে অধিকারের জায়গাটা, তার যে পছন্দের জায়গাটা, সে যে বেছে নিবে যে সবচেয়ে উত্তম সর্বোত্তম যিনি প্রার্থী রয়েছেন তাকে নেতৃত্বে নিয়ে আসবেন, সেটির ভোটটা যাতে দিতে পারেন উনি এবং কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত তৈরি না হন। শুধুমাত্র মুখে বললে হয় না, বিবৃতি, সক্ষমতা তো তৈরি করতে হবে, সেই জায়গাটি রয়েছে। তো
সেটা আমি ওইখানেই আমি বলতে চাই যে এই যেহেতু একটা উদ্বেগ বা তারা একটা বার্তা দিয়েছেন, এটিকে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট অংশীজনরা রয়েছেন তাদেরকে এটা বিবেচনায় রাখতে হবে এবং নারীরা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা। সেখান থেকেই ডক্টর রেজা, একটু আপনার কাছে আসলে আমি খুবই কৌতূহলী বোধ করছিলাম এই নির্বাচনের আগের পুরোটা সময় জুড়ে ইতিহাসে আর নারীদেরকে নিয়ে এত ব্যাপক আলোচনা কোনো নির্বাচনে হতে দেখেছেন কিনা? না, আমাদের আগের নির্বাচনগুলোতে এত আলোচনা ছিল না, কারণ নারীর অংশগ্রহণও সেখানে সীমিত ছিল। নারী ভোট দেওয়া ছাড়া ব্যাপারটা কি আসলে সেরকম, নাকি এবারের নির্বাচনে নারীকে যেই রকম ভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে হাজির করা হয়েছে এর ব্যবহার অতীতে আর কখনোই না? হয়নি? দুটোই। একটা হচ্ছে সংখ্যা বেড়েছে, যদিও এবার নারী প্রার্থীর সংখ্যা মাত্র 85 জন, সেটা মোটেই আশাব্যঞ্জক না, মানে অন্য পুরুষ প্রার্থীর সংখ্যার তুলনায়। একই সঙ্গে নারী ভোটারও বেড়েছে, কিন্তু আপনি যদি একটু অতীতের দিকে তাকান, এক তো নির্বাচন হয়নি অনেকদিন, সেটা তো একটা ইস্যু। আর একটা হলো যে আমাদের এত প্রার্থীও ছিল না নারী, এবং নারী ভোটাররা একসময় এমনও হয়েছে যে তিনি যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বামী তাকে প্রভাবিত না করে, বাড়ির পুরুষ সদস্যরা না করে, এমনকি সন্তানও তাকে প্রভাবিত না করে, এর জন্য ক্যাম্পেইন করতে হচ্ছে একসময়। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু আমরা সম্ভবত যেটা নিয়ে আলোচনা করছি, আমি কেবলমাত্র সংখ্যাতে স্থিত থাকবো না, আমি এর গুণগত দিকটা দেখতে চাই। এটা প্রাইস কেবল না, এটার ভ্যালুটা দেখতে চাই। ভ্যালুটা আমি এইভাবে দেখতে চাই যে এই নারীরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবেন। এই 85 জন নারী প্রার্থী হয়েও যেন তারা সুষ্ঠুভাবে তাদের প্রচার করতে পারেন। প্রচার তো শেষ হয়েছে, কিন্তু প্রচার তো চলমান, মনোজগতে তো প্রচার চলতে থাকে। তাদের নিরাপত্তার দরকার, তাদের সুরক্ষার দরকার। এবং মঈন যেটা বললেন যে হ্যাঁ জাতিসংঘ দেয়, কিন্তু জাতিসংঘ যখন নির্দিষ্টভাবে একটা জেন্ডারের কথা উল্লেখ করেছে, নিরাপত্তার ইস্যুজ উল্লেখ করেছে, তখন নিশ্চয়ই আমাদের রাজনৈতিক আচরণ, আমাদের মাঠ পর্যায়ের পরিস্থিতির কারণেই প্রসঙ্গটা উঠেছে। এবং 2024-এর আগস্ট পরবর্তী সময় থেকে আজকে এই শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে নারীদেরকে এত বড় রকম করে বৃত্তবন্দী করার ইতিহাস অন্তত এর আগের কোনো জাতীয় নির্বাচনে এরকম ভাবে হয়। তবে সময় এটা আমার মনে হয় যে আমাদেরকে একটা টোকা দিতে হবে এখানে, যে সব দল কিন্তু তা করেননি। বড় দল আছে, যেমন আমি যদি নামই বলি, ধরুন বিএনপির নারীদের নিয়ে কাজ করবার অনেক পুরনো ইতিহাস আছে, এবং তাদের দিক থেকে আমরা এই ধরনের কোনো প্রসঙ্গ উত্থাপিত হতে, যদিও তারা আরো প্রার্থী দিতে পারতেন, সেটা তো ভবিষ্যতে চিন্তা করবেন তারা। তবে একই সঙ্গে বলি যে পুরুষ ভোটারও কিন্তু অনেক, তাদের দিকটাও যেন আমরা, পুরুষের দেশ, পুরুষের নির্বাচন, আপনি কার কথা বলছেন? আমাদের কথাও যেন খুব ভুলে না যায় যে সকলেই আপনাদের, আমরা আরো সকলে নারী পুরুষ সকল, আমরা নিশ্চয়ই আরো কথা বলবো। তবে সময় হলো একটা বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন টিভির বিশেষ নির্বাচনী আয়োজন আপনার রায়। আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা সোমা। দেখছেন এখন টিভির ত্রয়োদশ এই নির্বাচনকে ঘিরে বিশেষ আয়োজন আপনার রায়। আজকে আমরা কথা বলছি দুজন, তারা আসলে অতিথি নন, এই পুরো সময়টা জুড়ে আমরা সঞ্চালনায়ও থাকবো, কথাও বলবো, সেরকমই আমাদের পরিকল্পনা। সঙ্গে রয়েছেন ডক্টর শামীম রেজা এবং ডক্টর মইনুল ইসলাম। ডক্টর ইসলাম, আমরা এই বিরতিতে কথা বলছিলাম যে এখনো গণমাধ্যমে খবর আসছে আর সোশ্যাল মিডিয়াতে তো এরকম পোস্ট দেখা যাচ্ছেই, অনেকেই শেষ মুহূর্তে দ্বিধান্বিত। তারা বলছেন যে কোথায় কোন ভোট কেন্দ্রে আমার ভোট রয়েছে সেটা এখনো জানি না, কারণ একটা অভ্যস্ততা ছিল আগের বার বা অন্যান্য সময়ে বাড়ি বাড়ি লোকেরা গিয়ে একটা ভোটার স্লিপ দিয়ে আসতো যে অমুক কেন্দ্রে যাবেন। এবারে অনেক শিক্ষিত মানুষও তারা সেটা বুঝতে পারছেন না। তো আপনার কি পরামর্শ, কি হতে পারে বা এই পরিস্থিতিতে আসলে কি করণীয়? জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি তো কাঙ্ক্ষিত ছিল যে আগেই জেনে ফেলা যে কোথায় আছে, এবং যারা প্রার্থী হয়েছেন তাদের জনসমর্থক যারা রয়েছেন তারা বাড়ি বাড়ি প্রচারণা করেন, বলে আসেন কোথায় আছেন। তবে ব্যক্তি হিসেবে যখন আমি বলি, আমার নিজেরও দায়িত্ব রয়েছে যে আমার ভোট কেন্দ্রটি কোথায় এবং আমি কোথায় ভোট দিতে যাব, ভোটার নম্বর কত, এগুলো জানার প্রক্রিয়াটা কি, সেটি জানার জন্য যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের একটা অ্যাপস রয়েছে, এবং আপনি গুগল প্লে স্টোর বা আপনি যদি আইফোনেও যান, যেভাবেই যান না, ওই যেখানে সফটওয়্যারের মাধ্যমে, ওখানে দেখা যাবে যে স্মার্ট ইলেকশন বিডি ম্যানেজমেন্ট বলে একটা অ্যাপ রয়েছে। ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোন
ফোনের মধ্যে। পাশাপাশি আরেকটি হচ্ছে হটলাইন নাম্বার রয়েছে 105, ওখানে ফোন করেও জানা যাবে, এনআইডি নাম্বার নিয়ে বললে তারা বলে দিবে। তৃতীয়ত হচ্ছে যেটি রয়েছে যে আপনি 105-এ SMS করতে হবে, পিসি এনআইডি ওই দিলে ওভাবে চলে আসবে, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এবং পাশাপাশি ইলেকশন কমিশনের ওয়েবসাইট গিয়েও আপনি ওখানে ব্রাউজ করে আপনি পেতে পারেন। তো মোটা দাগে এই হলো প্রক্রিয়াগুলো জানা। যেমন আমি নিজেও আজকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আমার নিজের কেন্দ্র কোথায়, আমার ভোটার নাম্বার কত, আমি আগে জেনে ফেলেছি। দেখুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক, আপনি ডক্টরেট। এখন ডক্টর রেজা, আপনি একটু আমাদের বলুন, আমাদের দেশে এই রকম সবাই এতখানি শিক্ষিতও নন, আর হয়তো আধুনিক স্মার্ট প্রযুক্তি হাতে রয়েছে, কিন্তু অ্যাপ নামাও, SMS করো, একটু টেকনোলজিক্যালি একটু কি মনে হচ্ছে কোথাও একটু ব্যারিয়ার রয়েছে? এখনো আমি অধ্যাপক মঈনের অফিস কক্ষের কাছাকাছি বসি, ফলে তার এই আবেশে আমিও আবিষ্ট হয়ে একটু প্রযুক্তিতে এগিয়ে আছি। কিন্তু ধরুন যারা এতটা এগিয়ে নাই, তাদের জন্য এখন যেটা করা যেতে পারে, নির্বাচন কমিশন কিন্তু এখনো স্ক্রলে দিতে পারে, টেলিভিশনের স্ক্রলে সে লিখে দিতে পারে যে যারা এখনো এটি সংগ্রহ করেননি এইভাবে করা যায়। রেডিওতে এখনো ঘোষণা দেওয়া যায়, আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন আছে, এই সমস্ত টেলিভিশনগুলো আছে, সেখানে দেওয়া যায়। এখন প্রচার প্রচারণা বন্ধ, কিন্তু একটা ভোটার পাঠানো, যদি আমি বলি যে ঢাকার বাইরে, আমি ওইভাবে অবশ্য দেখতে রাজি নই যে ঢাকার বাইরে তাদের ইন্টারনেট মাধ্যম ব্যবহারের সক্ষমতা নাই। এখানে 12 কোটি ফেসবুক অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, তার যদি 6 কোটিও সক্রিয় থাকে, তার মানে বোঝা যায় এর সাথে টিকটক ব্যবহারকারী আছে, তার মানে 8 থেকে 10 কোটি মানুষ আসলে কোনো না কোনোভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন। মইন যেটা বললেন, একটু সচেতন হলে, একটু সক্রিয় নাগরিক হিসাবে নিজেই খুঁজতে পারেন, তারপরে আমরা দায় এড়াচ্ছি না। আমি মনে করি যে এটা টেলিভিশনে বলা যেতে পারে, এটা রেডিওতে জানানো যেতে পারে, বেসরকারি মাধ্যমগুলোতে জানানো যেতে পারে, এবং দলগুলো, প্রধান যে দলগুলো, তারা তাদের ওয়েবসাইটেও আবার বারবার বলে দিতে পারে। এবং আমার বিশ্বাস যে ঢাকার শহর অঞ্চলের বাইরে নিশ্চয়ই একটু পুরনো রীতিতে তালিকা পাঠানো হয়েছে বা কে কোথায়, আমার বিশ্বাস সবাই জেনে যাবেন। দীর্ঘ সময় ধরে নির্বাচন চলবে, এটা খুব একটা সমস্যা হবে না। আর যেটা হয়, একটা পুরনো ব্যবস্থা থেকে একটু একটা নতুন পরিবর্তনের। ব্যবস্থায় উত্তরণের জন্য খানিকটা এই ট্রানজিশনের জন্য আমি একমত, খানিকটা সময়ের তো আমরা প্রয়োজন। একটু অলস হয়ে পড়ি যে না, ও তো আসবে, ওটাও কিন্তু ওই আগের মতো। এই কয়দিনে আমার এমন গুরুত্ব বাড়ে, আমি তো ভোটার, আমার কাছে একটু আসবে ভোটার ভাই, এই যে আপনার নাম নিয়ে আসলাম, তালিকা আছে, ওইটা একটু আদর যত্ন বোধহয় কম হচ্ছে দেখেও কেউ কেউ ভাবছেন যে আমি আবার কোথায় না কোথায় চলে গেলাম, কিন্তু এগুলো আছে। বাট তারপর আমি মনে করি এখন থেকে যথেষ্ট ঘন্টা বাকি আছে, এখনো জানানো যেতে পারে কোথায় গেলে এটা পাবেন বা কিভাবে। ডক্টর রেজা, আপনার যদি শেষ মুহূর্তের আরো কিছু বলবার থাকে, কোনো পর্যবেক্ষণ থাকে, আমরা সেটা শুনতে চাই। একটা হলো যে আমরা এই সামাজিক মাধ্যমের একটা প্রসঙ্গ উঠেছিল যে কোন তথ্য নেব, কোন তথ্য নেব না, সেটা আমরা পরে আরো আলোচনা করব। কিন্তু আমি অনুরোধ করব সবার প্রতি, আমাদের বয়সী যারা আছেন, তরুণ যারা আছেন, প্রথমবার যারা আছেন, যে দেখুন, যা কিছু সামাজিক মাধ্যমে দেখেন বা শোনেন, সবকিছু কিন্তু বিশ্বাসযোগ্য না, সবকিছু কিন্তু সম্পাদনার মধ্য দিয়ে আসেনি, সবকিছু সংবাদ না। তো সেই দায়িত্বটুকু যেন তারা, এই যখন তারা কেন্দ্র খুঁজবেন কোথায়, ওই দায়িত্বটুকু যদি পালন করেন তাহলে ভালো। ডক্টর ইসলাম, জি, না আপনার কি মতামত? না আমি যেটা অধ্যাপক শামীম রেজা যেটা বললেন যে ঠিকই আছে। ধরেন যে আমি বলেছি, ধরেন আমি ধরেন এডুকেটেড, শিক্ষিত বলে আমি করেছি, কিন্তু 25% মানুষ হচ্ছে বাংলাদেশে যারা একদম শিক্ষার আলো ইন্টারনেটও ব্যবহার করছে না। ধরেন তাহলে তাদের জন্য করণীয় কি? সেটা হচ্ছে, দেখেন, ইলেকশন কিন্তু একদিনের বিষয় না। এটার জন্য যারা প্রচারণা করেছেন এবং এই জিনিসগুলো কিন্তু যারা গ্রামীণ পর্যায়ে বা যারা আপনি ধরেন প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে, তারা কিন্তু মানে জেনে যাওয়ার প্রক্রিয়াতে থাকবেন, এবং প্রার্থী যারা রয়েছেন তাদেরও এক ধরনের দায়িত্ব রয়েছে যে তাদেরকে ওয়াকিবহাল করানো। কাজে আমি আশা করি যে তারা জেনে যাবেন, কিন্তু তারপরও নাগরিক হিসেবে যেটি মনে করেন, ধরেন যারা আমরা আমাদের পরিবারে একজন শিক্ষিত মানুষ থাকলেও আমরা বাকিদেরকে সহায়তা করতে পারি, জানতে পারি, যেমন আমার স্ত্রী জেনে ফেলেছেন, আমি জেনে ফেলেছি, বা আশেপাশের যারা বন্ধু বান্ধবদের জানতে পারে। তো এটার জন্য আমরা মনে করি যে সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা করা সম্ভব। একটু আপনার অনুমতি নিয়ে, যে ডক্টর মঈন, ধরুন আমি শুধু কেন্দ্রটা জানি, সেখানে তো আমার স্মার্ট কার্ড বা এনআইডি নিয়ে গেলেও তো তারা সেটা গেলেও সম্ভব হবে, সেটা গেলেও আশা করি যে সম্ভব হবে। ওখানে এজেন্টরা থাকবেন বা আরো মানুষরা থাকবেন, হেল্প করবে অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডক্টর মইনুল ইসলাম, ডক্টর শামীম রেজা, আপনাদের দুজনকে। মানে এটা আমাদের, আপনাকেও ধন্যবাদ আসলে, কারণ আপনিও আমাদের অংশীদার।
সেই তবে আমার মনে হয় যে আমরা কিন্তু এখনই বিদায় নিচ্ছি না, এটা আমাদের বিরতিতে আমরা যাচ্ছি। আমাদের 1 ঘন্টার একটা পর্ব শেষ হলো, আরো 1 ঘন্টা পরে তো আমরা ফিরছি 10টা থেকে 11টা। আমরা আরো 1 ঘন্টা আলাপ করব নির্বাচনের অন্য যে প্রসঙ্গগুলো আমাদের আলাপে আসেনি, যেগুলো আমরা নোট ডাউন করে রেখেছি, সেগুলো নিয়ে আমরা পরের পর্বে আলাপ করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এখন টেলিভিশনের বিশেষ নির্বাচনী আয়োজন আপনার রায়। আমার সঙ্গে ছিলেন দুজন আলোচক, ডক্টর শামীম রেজা, ডক্টর মইনুল ইসলাম। তারা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে ধরে কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু এর মানে এই নয় সব বিষয়ে বলা হয়ে গেছে। আমাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনার মনের মধ্যেও ঘুরছে। আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে ফিরবো আরও 1 ঘন্টা পর। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।